আকাশবাণী খবর পড়ছি শুভব্রত মুখোপাধ্যায়। বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লিতে 109টি ফসলের উচ্চ ফলনশীল, জলবায়ু স্থিতিস্থাপক এবং জৈব সুরক্ষিত প্রজাতির আনুষ্ঠানিক প্রকাশ করবেন। প্রধানমন্ত্রী কেরলের ওয়েনাডের সর্বশেষ পরিস্থিতি নিয়ে এক পর্যালোচনা বৈঠক করেছেন। কেন্দ্রীয় সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু বলেছেন, ওয়াকফ সংশোধনী বিল 2024 পর্যালোচনা করার জন্য গঠিত যৌথ সংসদীয় কমিটি শীতকালীন অধিবেশনের প্রথম সপ্তাহের শেষ দিনের মধ্যে লোকসভায় রিপোর্ট জমা দেবে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু তিমুর লেস্তের সর্বোচ্চ নাগরিক সম্মান গ্র্যান্ড কলার অফ অর্ডারে সম্মানিত। ভারতের প্রাক্তন বিদেশমন্ত্রী কে নটবর সিং প্রয়াত। প্যারিস অলিম্পিক 2024-এর আজ আনুষ্ঠানিক সমাপ্তি। ভারতের অভিনব বিন্দ্রা মর্যাদাপূর্ণ অলিম্পিক অর্ডারে সম্মানিত। ভারতীয় মহিলা কুস্তিগির বিনেশ ফোগটের রৌপ্য পদকের আবেদনের রায় ঘোষণা আন্তর্জাতিক ক্রীড়া আদালত মঙ্গলবার পর্যন্ত পিছিয়ে দিয়েছে। আসছে বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লিতে 109টি ফসলের উচ্চ ফলনশীল, জলবায়ু স্থিতিস্থাপক এবং জৈব সুরক্ষিত প্রজাতির আনুষ্ঠানিক প্রকাশ করবেন। প্রধানমন্ত্রীর কার্যালয় এক বিবৃতিতে জানিয়েছে, এই অনুষ্ঠানে শ্রী মোদী কৃষক ও বিজ্ঞানীদের সঙ্গে মতবিনিময় করবেন। এই 109টি প্রজাতির বীজ 61 রকম বিভিন্ন ফসলের, এর মধ্যে 34টি মাঠে বোনা ফসল এবং 27টি উদ্যান পালন উপযোগী ফসল রয়েছে। মাঠে বোনা ফসলের মধ্যে রয়েছে বাজরা, তৈলবীজ, ডাল, আখ, তুলা, আঁশ প্রভৃতি। উদ্যান পালন উপযোগী ফসলের মধ্যে রয়েছে বিভিন্ন জাতের ফল, শাকসবজি, মশলা, ফুল এবং ঔষধি গাছ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গতকাল কেরলের ওয়েনাডে তাঁর একদিনের সফর শেষ করেন। জেলাশাসকের দপ্তরে অস্থায়ী কার্যালয়ে শ্রী মোদী গতকাল এক পর্যালোচনা বৈঠকও করেন। বৈঠকে উপস্থিত ছিলেন কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন, রাজ্যপাল আরিফ মোহাম্মদ খান, কেন্দ্রীয় মন্ত্রী সুরেশ গোপী, প্রতিমন্ত্রী এ রাজন, এ কে শশীন্দ্রন, পি এ মোহাম্মদ রিয়াস এবং কেরালার এডিজিপি এম আর অজিত কুমার সহ কেন্দ্র ও রাজ্যের শীর্ষ আধিকারিকরা। বৈঠকে রাজ্যের মুখ্য সচিব ভি বেনু 30 জুলাইয়ের ভয়াবহ ঘটনার বিস্তারিত উপস্থাপনা তুলে ধরেন। বৈঠকে প্রধানমন্ত্রী প্রাকৃতিক বিপর্যয়ের মোকাবিলায় রাজ্য সরকার ও রাজ্যবাসীকে পূর্ণ সহায়তার আশ্বাস দিয়েছেন। দুর্যোগ স্বাভাবিক ঘটনা নয় বলে উল্লেখ করে প্রধানমন্ত্রী এই অঞ্চলের পুনর্বাসন ও পুনর্গঠনে সম্ভাব্য সব ধরনের সহায়তারও প্রস্তাব দেন। রাজ্য সরকারকে পূর্ণ সহায়তার আশ্বাস দিয়ে প্রধানমন্ত্রী বলেন, ওয়েনাডে ত্রাণ ও পুনর্বাসনের কাজে কেন্দ্র কোনো প্রকার ত্রুটি রাখবে না। কেন্দ্রীয় সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু বলেছেন, ওয়াকফ সংশোধনী বিল 2024 পর্যালোচনা করার জন্য গঠিত যৌথ সংসদীয় কমিটি শীতকালীন অধিবেশনের প্রথম সপ্তাহের শেষ দিনের মধ্যে লোকসভায় রিপোর্ট জমা দেবে। সামাজিক মাধ্যমে কথোপকথনে শ্রী রিজিজু জানান, কমিটি এই বিষয়ে শুনানির তারিখ প্রকাশ করবে এবং কেবলমাত্র মুসলিম নয়, ইতিবাচক উপায়ে অবদান রাখতে আগ্রহী যে কোনো সংস্থা বা ব্যক্তি এই শুনানিতে অংশগ্রহণ করতে পারবেন। তিনি বলেন, মুসলিম সম্প্রদায়ের কল্যাণের উদ্দেশ্যে এটি একটি ভবিষ্যৎমুখী বিল। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ইথানল উৎপাদনে বাস্তবসম্মত কার্যকর পদ্ধতি গ্রহণের আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, আখ ছাড়াও ভুট্টা, ভাঙা চাল, নষ্ট ফল এবং বাঁশের মতো উৎসগুলিও ব্যবহার করতে হবে। গতকাল নতুন দিল্লিতে ন্যাশনাল ফেডারেশন অফ কোঅপারেটিভ সুগার ফ্যাক্টরিজ লিমিটেডের অনুষ্ঠানে তিনি ভাষণ দিচ্ছিলেন। মন্ত্রী বলেন, ইথানল উৎপাদন একটি লাভজনক ও কার্যকর ব্যবসা। কয়েক বছরের মধ্যে দেশে 1000 কোটি লিটার ইথানলের প্রয়োজন হবে বলেও তিনি মন্তব্য করেন। ভারতের শেয়ার বাজার নিয়ন্ত্রক সংস্থা সেবির চেয়ারপারসন মাধবী পুরী বুচ এবং তাঁর স্বামী ধবল বুচ তাঁদের বিরুদ্ধে তোলা হিন্ডেনবার্গ রিসার্চের অভিযোগ অস্বীকার করেছেন। মার্কিন বিনিয়োগ গবেষণা সংস্থা হিন্ডেনবার্গ রিসার্চ তাদের সর্বশেষ প্রকাশিত রিপোর্টে অভিযোগ করেছে, বুচ দম্পতি আদানি গোষ্ঠীর সঙ্গে যুক্ত বিদেশি সংস্থার শেয়ার মালিক। এক বিবৃতিতে এই দম্পতি বলেছেন, অভিযোগগুলি অসত্য। তাদের জীবন এবং অর্থ সংক্রান্ত লেনদেন একটি খোলা বইয়ের মতো। প্রয়োজনীয় সমস্ত নথি ইতোমধ্যেই কয়েক বছর ধরে সেবিকে দেওয়া হয়েছে বলে তাঁরা জানিয়েছেন। লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা একটি সুস্থ ও শক্তিশালী গণতন্ত্রের জন্য আলোচনা ও সহযোগিতার পরিবেশ গড়ে তোলার প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছেন। নতুন দিল্লিতে গতকাল নবনির্বাচিত সাংসদদের জন্য আয়োজিত দুদিনব্যাপী কর্মশালার সমাপ্তি অধিবেশনে তিনি সদস্যদের গণতান্ত্রিক আচরণের সর্বোচ্চ মান বজায় রাখার আহ্বান জানান। মন্ত্রিসভার নিয়োগ কমিটি গতকাল ক্যাবিনেট সচিব হিসেবে টিভি সোমানাথনকে নিয়োগের অনুমোদন দিয়েছে। 1987 ব্যাচের তামিলনাড়ু ক্যাডারের এই আইএএস আধিকারিক 30 আগস্ট থেকে পরবর্তী 2 বছর এই পদে থাকবেন। নাগরিকদের মধ্যে দেশপ্রেমের বোধ জাগ্রত করতে সারা দেশে শুরু হয়েছে হর ঘর তিরঙ্গা অভিযান। চলবে 15 আগস্ট পর্যন্ত। स्वर्णिम युग फिर आएगा, विश्व में तिरंगा छाएगा।
এই কর্মসূচির অঙ্গ হিসেবে সংস্কৃতি ও পর্যটন মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত প্রত্যেক দেশবাসীকে তাদের বাড়িতে ত্রিবর্ণরঞ্জিত জাতীয় পতাকা উত্তোলন, তিরঙ্গার সঙ্গে সেলফি তোলা এবং হর ঘর তিরঙ্গা ওয়েবসাইটে তা আপলোড করার আহ্বান জানিয়েছেন। প্রধানমন্ত্রীও এই কর্মসূচিতে সকলকে যোগ দেওয়ার আবেদন জানিয়েছেন। খবর শুনছেন আকাশবাণী থেকে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে তিমুর লেস্তের সর্বোচ্চ নাগরিক সম্মান গ্র্যান্ড কলার অফ অর্ডারে সম্মানিত করা হয়েছে। তিমুর লেস্তের রাষ্ট্রপতি জোসে রামোস হোর্তা গতকাল দিল্লির রাষ্ট্রপতি ভবনে তাঁকে এই সম্মান প্রদান করেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু পরে সেদেশের রাষ্ট্রপতি হোর্তা এবং প্রধানমন্ত্রী গুসমাওয়ের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতার বিভিন্ন বিষয় নিয়ে বৈঠক করেন। রাষ্ট্রপতি গতকাল তিমুর লেস্টের রাষ্ট্রপতি রামোস হোর্তা আয়োজিত দ্য হোর্তা শোতে অংশ নেন। অনুষ্ঠানে সাধারণ পটভূমি থেকে বৃহত্তম গণতন্ত্রের রাষ্ট্রপতি হওয়ার বিষয়ে কথা বলেন শ্রীমতী মুর্মু। পরে তিমুর লেস্টের দিল্লিতে একটি সংবর্ধনা অনুষ্ঠানে তিনি প্রবাসী ভারতীয়দের সঙ্গে মতবিনিময় করেন। তিনি বলেন, প্রবাসী ভারতীয়রা বসুধৈব কুটুম্বকমের নীতি প্রদর্শন করে চলেছে, তারা দেশের বিকাশের অংশীদার। তিনি পূর্ব তিমুরে প্রবাসী ভারতীয়দের অবদানের প্রশংসা করেন। উভয় দেশই গণতন্ত্রের প্রতি তাদের অভিন্ন অঙ্গীকার পুনর্ব্যক্ত করে এবং দক্ষিণী বিশ্বের উদ্বেগ প্রকাশ করে। বাংলাদেশের রাজধানী ঢাকা এবং উত্তর পূর্বের বন্দর শহর চট্টগ্রামে হাজার হাজার সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের মানুষ গতকালও বিশাল প্রতিবাদ মিছিলে সামিল হন। টানা দুদিন এই প্রতিবাদ মিছিলে ঢাকার শাহবাগ চত্বর অবরুদ্ধ হয়ে পড়ে। দেশজুড়ে চলা গুন্ডামি এবং তাদের ঘরবাড়ি মন্দিরের উপর আঘাত হানার প্রতিবাদে এই কর্মসূচি। তাদের বিভিন্ন দাবির মধ্যে সংসদে 10% আসন সংরক্ষণের দাবিও রয়েছে। ঢাকায় সংখ্যালঘুদের এই প্রতিবাদ মিছিলে বহু মুসলিম ছাত্রও যোগ দেন। বাংলাদেশে অশান্ত পরিস্থিতির প্রেক্ষিতে অনুপ্রবেশ রোধে বাংলাদেশ লাগোয়া উত্তর পূর্বের 3 রাজ্যের সীমান্তে নজরদারি বাড়ানো হয়েছে। বাংলাদেশের সঙ্গে সরাসরি সীমান্ত না থাকলেও নিরাপত্তা বাহিনী বিএসএফ ইতোমধ্যেই অরুণাচল প্রদেশ, মণিপুর এবং নাগাল্যান্ডে সীমান্তে জওয়ানের সংখ্যা বাড়িয়েছে। তবে মায়ানমার হয়ে যাতে কোনোভাবেই অনুপ্রবেশ না হয় সেদিকে কড়া নজর রাখা হচ্ছে বলে এক আধিকারিক জানিয়েছেন। অনুপ্রবেশের আশঙ্কায় মণিপুরের ফেরজাল ও জিরিবাম জেলায় অনির্দিষ্টকালের জন্য নৈশ কারফিউ জারি করা হয়েছে। স্বরাষ্ট্র দপ্তরের যুগ্ম সচিব এক নির্দেশিকায় বলেছেন, বেআইনি অনুপ্রবেশকারীদের ঢল রুখতে কড়া সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া প্রয়োজন। বাংলাদেশের প্রধান বিচারপতি ওবেদুল হাসান বিচার বিভাগ পুনর্গঠনের দাবিতে বিক্ষোভের জেরে গতকাল পদত্যাগ করেছেন। বাংলাদেশের আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ডক্টর আসিফ নজরুল গতকাল সমাজ মাধ্যমে এক পোস্টে জানান, প্রধান বিচারপতি পদত্যাগ করেছেন এবং পদত্যাগপত্র ইতোমধ্যেই আইন মন্ত্রণালয়ে পৌঁছেছে। নেপালের বিজ্ঞান ও প্রযুক্তি একাডেমির তত্ত্বাবধানে তৈরি উপগ্রহ মুনাল স্যাটেলাইট উৎক্ষেপণ এবং তা কক্ষপথে স্থাপনের সহায়তার জন্য ভারত সরকারের বিদেশ মন্ত্রক নিউ স্পেস ইন্ডিয়া লিমিটেডের সঙ্গে একটি সমঝোতা স্মারকপত্র স্বাক্ষর করেছে। ভারতের পক্ষে বিদেশ মন্ত্রকের যুগ্ম সচিব অনুরাগ শ্রীবাস্তব এবং নিউ স্পেস ইন্ডিয়া লিমিটেডের পক্ষে অরুণাচলম এই সমঝোতাপত্রে স্বাক্ষর করেন। গাজায় একটি স্কুল ও মসজিদে ইসরায়েলের সেনাবাহিনীর হামলায় কমপক্ষে 93 জন প্যালেস্তিনীয় নিহত। ওই স্কুল ও মসজিদে বাস্তুচ্যুত মানুষেরা আশ্রয় নিয়েছিলেন। গাজার সিভিল ডিফেন্স এজেন্সির মতে পূর্ব গাজা শহরের আল তাবিইন কম্পাউন্ডে লোকেরা ফজরের নামাজ আদা করার সময় এই হামলার ঘটনা ঘটে। ভারতের প্রাক্তন বিদেশমন্ত্রী কে নটবর সিং প্রয়াত। বয়স হয়েছিল 95 বছর। গুরুগ্রামের একটি হাসপাতালে গতরাতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বলে পরিবার সূত্রে জানা গেছে। প্রাক্তন কূটনীতিক নটবর সিং 2004-5 সালে মনমোহন সিং এর নেতৃত্বাধীন ইউপিএ সরকারের বিদেশমন্ত্রী ছিলেন। এছাড়াও ইস্পাত, কয়লা ও খনি এবং কৃষির মতো নানা মন্ত্রকের দায়িত্বও ছিলেন তিনি। আজ তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে। এবার প্যারিস অলিম্পিকের খবর। If you believe that we can make some magic up and say yeah. If you believe that we can make some magic up and say yeah. Yeah, we on the news. প্যারিস অলিম্পিক 2024-এর আজ আনুষ্ঠানিক সমাপ্তি হবে। স্টাদ দ্য ফ্রান্সে এই অনুষ্ঠান শুরু হবে ভারতীয় সময় রাত 12:30টায়। উপস্থিত থাকবেন প্রায় 80,000 দর্শক। রেকর্ডস নামের এই অনুষ্ঠানে ক্রীড়াবিদদের সাফল্য ও কৃতিত্ব উদযাপনের পাশাপাশি বিশিষ্ট অভিনেতা ও শিল্পীদের বেশ কিছু শৈল্পিক পরিবেশনাও অন্তর্ভুক্ত রয়েছে। ভারতের জন্য 2বারের অলিম্পিক পদক বিজয়ী পিয়ার শ্রীজেশ এবং মনু ভাকেরকে অনুষ্ঠান চলাকালীন প্যারেড অফ নেশনসের পতাকাবাহী হিসাবে বেছে নেওয়া হয়েছে। সমাপ্তি অনুষ্ঠানে অলিম্পিক মশাল নিভে যাবে এবং অলিম্পিক পতাকাটি লস অ্যাঞ্জেলেস 2028 সাংগঠনিক কমিটির হাতে স্থানান্তরিত করা হবে। একটি রূপো ও 5টি ব্রোঞ্জ নিয়ে ভারতের 2024-এর প্যারিস অলিম্পিক অভিযান শেষ হয়েছে। ব্যক্তিগত ইভেন্টে ভারতের প্রথম অলিম্পিক স্বর্ণপদক বিজয়ী অভিনব বিন্দ্রাকে মর্যাদাপূর্ণ অলিম্পিক অর্ডার প্রদান করা হয়েছে। প্যারিসে অনুষ্ঠিত 142তম আইওসি অধিবেশনে আন্তর্জাতিক অলিম্পিক কমিটি তাকে সম্মান প্রদান করে। ভারতীয় মহিলা কুস্তিগির বিনেশ ফোগটের রৌপ্য পদকের আবেদনের রায় ঘোষণা আন্তর্জাতিক ক্রীড়া আদালত মঙ্গলবার পর্যন্ত পিছিয়ে দিয়েছে। খবর শেষ হলো।